রাজনীতি আজকে আমরা সাজিয়েছি ভিন্নভাবে। আমাদের সঙ্গে আছেন সুমন আহমেদ সাবির, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, আছেন নুরুল হক নূর, ডাকসু সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি আসলে ঠিক এখন নেই, যুক্ত হবেন খুব শিগগিরই আশা করছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। আমি সুমন আহমেদ সাবির, আপনার কাছে একটু জানতে চাই, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন একটি দাবি করেছে। তারা দাবি করছে যে এনটিএমসি নাগরিকের মুঠোফোনে আড়ি পাতা, ডিভাইস নজরদারিতে রাখা, ফেসবুক মেসেঞ্জার, এক্স, টেলিগ্রাম, ভাইবার, ইমো, স্কাইপিতে, এমনকি ওয়েবসাইট ব্লক ও ইমেইলে আড়ি পেতে মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ করেছে। তাদের দাবি এটি। এই বিষয়ে সত্যতা আপনি কিছু জানলেন? বলে রাখছি, এনটিএমসি হচ্ছে টেলিফোনে আড়ি পাতা সংস্থা, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র। এই বিষয়ে আপনি কি জানেন? কি করে এটা করতো? কোন প্রযুক্তি বা কিভাবে সম্ভব ছিল যে ইমেইল পর্যন্ত আড়ি পাতা যেত? আসলে এনটিএমসি বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেল এটা তৈরি হয়েছিল মোবাইল ফোনে আড়ি পাতার জন্য মূলত। আসলে এই আড়ি পাতার প্রবণতা কিন্তু দীর্ঘদিনের। যখন আমরা সেই অ্যানালগ রোটারি টেলিফোন ইউজ করতাম, তখনও সরকার বা এই যারা ক্ষমতাসীন তারা এই ধরনের আড়ি পাতার চেষ্টা করেছেন এবং তখন সহজে করা যেত। প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে এটা কঠিন হয়ে গেছে, আর মোবাইল ইন্টারনেটে আরো বেশি কঠিন হয়েছিল। কিন্তু এনসিসির জন্ম থেকেই তারা আসলে মোবাইল ইন্টারনেট মানে মোবাইল ফোন কলগুলো মূলত ট্যাপ করার জন্য তারা এই প্রতিষ্ঠান তৈরি করে, এবং তখন থেকেই তারা এই মোবাইল ফোন ট্যাপিং শুরু করেছে। এবং সেখানে মোবাইল ফোনে যে কোনো ব্যক্তি যে কোনো ভয়েস কল তারা যদি চাইতেন, তারা সেটাকে শুনতে পারতেন রিয়েল টাইম, এবং তারা সেটা রেকর্ড করতে পারেন। এখন তাদের সেই ক্যাপাবিলিটি রয়েছে। পরবর্তী যেটা হয় সেটাকে আরো একটু বাড়ানোর জন্য তারা যেটা করেছেন, তারা এই ইন্টারনেট ডাটা ট্রাফিক মনিটরিং এর জন্য একটা ব্যবস্থা নিয়েছে। এবং সেখানে তারা চেষ্টা করেছেন, এই আপনি যেগুলো বললেন যে আমাদের যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো, হোয়াটসঅ্যাপ, ভাইবার বা সিগন্যাল, টেলিগ্রাম, এগুলোকে তারা মনিটর করার একটা চেষ্টা করেছেন। তবে এগুলো সবগুলো পেরেছেন এটা আসলে ঠিক নয়, কারণ অনেকগুলো এখন আসলে সব সার্ভিসগুলো এতটাই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, যেগুলো আসলে ডিক্রিপ্ট করাটা আসলে অনেক কঠিন। তবে অনেক ক্ষেত্রে এইসব প্রতিষ্ঠানের সঙ্গে এই জাতীয় ল এনফোর্সমেন্ট একটা যোগাযোগের মাধ্যমে অনেক ক্ষেত্রে তারা এই সুবিধাটা নিয়ে থাকে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এই জাতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো খুব একটা কম্প্রোমাইজ করেছে বলে আমার কাছে মনে হয় না। কাজেই সেটা আসলে খুব বেশি ঘটেনি। তবে তারা এটার মাধ্যমে যেটা করতেন, বিভিন্ন কন্টেন্ট, ওয়েবসাইট যেগুলো তারা চাইতেন না যে আমাদের দেশের মানুষ দেখুক, সেগুলোকে তারা ব্লক করতেন নিঃসন্দেহে। এবং মজার ব্যাপার যে এই পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা দেখছি যে এখন অনেক ওয়েবসাইট ব্লক আছে আসলে। সেটা কিছুটা এনটিএমসি, কিছু ডিওটি বা অনেক সেবাদানকারী প্রতিষ্ঠানকে একসাথে বাধ্য করা হয়েছে ব্লক করার জন্য। তারাও এখনো সব ব্লক খোলেননি, যার ফলে এখনো আসলে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ওয়েবসাইট আসলে ব্লক হয়ে আছে, অনেক কন্টেন্ট আসলে ব্লক হয়ে আছে, এখন অ্যাক্সেসেবল না। জি, আমরা খুব শুনি পেগাসাস সফটওয়্যারের কথা। আপনি যদি একটু বলতেন যে এই সফটওয়্যারটা কি, কেন কিনেছিল? আমরা শুনতে পাই যে বিপুল অঙ্কের টাকা দিয়ে বাংলাদেশ এটা কিনেছিল ইসরায়েলের কাছ থেকে। এটার বিষয়ে যদি একটু সহজ করে আমাদেরকে বুঝিয়ে বলতেন। আসলে এটার প্রয়োজন হয়ে পড়লো যখন দেখা গেল যে আসলে এই অনলাইন কন্টেন্টগুলোকে আসলে আগের মতো আর ডিসাইফার করা যাচ্ছে না, ডিক্রিপ্ট করা যাচ্ছে। এবং তখন আসলে তাদের মনিটর করা এই তাদের যে টার্গেটেড যে অডিয়েন্স, মূলত রাজনীতিবিদ বা যারা এই ক্ষমতার কেন্দ্রের আশেপাশে আছেন, সরকার এবং যারা সরকারি কর্মকর্তা, তাদের ক্ষেত্রে তারা এই মনিটর করতে চাইতেন। এই জায়গাগুলোতে যখন দেখা গেল যে সরাসরি এই ট্যাগ করে সব তথ্য আসলে পাওয়া যাচ্ছে না, তখন আসলে তারা এই জাতীয় সফটওয়্যার একটা চেষ্টা করলেন। এবং এটা বাংলাদেশ না, অনেক দেশেই আসলে এই ঘটনাটা আমরা দেখেছি যে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইনফরমেশন করার জন্য এটা একটা বেসিক্যালি অ্যাপ্লিকেশন, যেটা খুব সহজেই আসলে এই ফোন বা যে কোনো কম্পিউটার ডিভাইসের বাগের সুযোগ দিয়ে সেখানে গোপন ইনস্টল করা হয়। এবং এই সফটওয়্যার যেসব ডিভাইসে ইনফেক্টেড হয়, সেই সব ডিভাইসগুলোকে অনেকটা দূর নিয়ন্ত্রণ করা যায়। এখান থেকে আপনি কি কিবোর্ডে কি টাইপ করছেন তা থেকে শুরু করে আপনি কি চ্যাট করছেন, কি কথা বলছেন, এমনকি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডিভাইসের ক্যামেরা বা মাইক্রোফোনকেও দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ ব্যবহারকারীর অজ্ঞাতসারেই তার সব ধরনের তথ্য আসলে সেখান থেকে সংগ্রহ করা যায়। এই জাতীয় সফটওয়্যারগুলোতে প্যাগাসাস অন্যতম, যেটা ইসরায়েল একটা প্রোডাক্ট। এবং শোনা যায় যে আমাদের এটিএমসি বা এই কর্তৃপক্ষ এই সফটওয়্যার কিনেছেন। এরকম আসলে শুধু প্যাগাসাস না, আসলে এরকম আসলে আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আসলে একই ধরনের কাজ করা যায়, যেটা নৈতিকভাবে বড় ধরনের অপরাধ
কিন্তু দুঃখজনক হলো সত্য যে অনেক সরকার, ইনক্লুডিং আমাদের দেশের সরকার, এই জাতীয় সফটওয়্যার ব্যবহার করেছে। জি, আমাদের সঙ্গে ডাক্তার জাহিদ আছেন। ডাক্তার জাহিদুর রহমান, টেলিফোনে আড়িপাত্তা সংস্থা জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি বিলুপ্তির দাবি তুলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান শনিবার, মানে গতকাল, নতুন বাংলাদেশে আড়িপাত্তা গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতা নামে একটি নাগরিক সংলাপ হয়, যেখানে আপনিও ছিলেন। আপনিও কি তার সাথে একমত কিনা? এটা কি বিলুপ্ত হওয়া দরকার মনে করেন? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে আসলে এই প্রশ্নটা নিয়ে আমাদের ডিল করতে হবে, সেটা হচ্ছে টেলিফোনে আড়িপাতা আমাদের রাষ্ট্রে থাকবে কিনা, এবং সেটা যদি থাকে সেটাকে কি ধরনের রেগুলেশনের মধ্যে থাকবে সেই আলাপটা জরুরি। ধরে নিই, আমি তাত্ত্বিকভাবে, আমি পরে আসছি সেই জায়গায় আমার সিদ্ধান্ত বা অপিনিয়নের ব্যাপারে, কিন্তু আমরা যদি ধরে নিই একটা রাষ্ট্রে আড়িপাতা থাকবে, তাহলে এনটিএমসি বাতিল হতে পারে, তাহলে সেটা অন্য একটা প্রতিষ্ঠান অথবা এক্সিস্টিং অন্য কোনো প্রতিষ্ঠানকে আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে কাজটা করানো হবে। সুতরাং নৈতিক, মানে প্রথম যে বেসিক প্রশ্ন, সেই প্রশ্নটার জবাব দেওয়া দরকার। এনটিএমসি বাতিল করা নিয়ে আমার ব্যক্তিগত একটা মতামত এইরকম, যেটা একটা সিম্বলিক ভ্যালু আছে। খেয়াল করবেন, আমরা যখন খুব ম্যাসিভ খারাপ কিছু হয়, আমাদের পুলিশের ড্রেস এবং লোগো পরিবর্তনের কথা হয়েছে, কারণ পুলিশ শব্দটার সাথে আমাদের যে ইমেজ তৈরি হয়েছে সেই ইমেজটা খুবই নেগেটিভ হয়ে গেছে। একই রকমভাবে আমাদের বিডিআর ছিল, সেটাকে আমরা পরে বিজিবি করেছি, ড্রেস চেঞ্জ করেছি, নাম পরিবর্তন করেছি। এই রকম একটা সিম্বলিক ভ্যালু হিসাবে আমি এনটিএমসিকে বাতিলের পক্ষে আছি। কিন্তু আমরা একটা নতুন সংস্থা করি অথবা অন্য কোনো সংস্থার মাধ্যমে করি, কারণ আমাদের স্টেটের যে সিকিউরিটি, সেদিন আমাদের যেই সেমিনারটা হয়েছিল সেখানে বিভিন্ন রকম মানুষজন ছিলেন, এবং শেষ পর্যন্ত একটা জায়গায় মনে হয় আমরা মোটা দাগে একমত হয়েছিলাম, সেটা হলো আড়িপাতা লাগবে। আমাদের অভিযোগের জায়গাটা কোনটা? আড়ি কি খুবই উন্নত গণতান্ত্রিক দেশগুলো পাতে? না পাতে, ইউরোপে পাতে, আমেরিকাতে পাতে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, যে কোনো নাগরিক, মানে আমাদের হাতে একটা আড়িপাতার রেকর্ড পাওয়া গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার কোন কোন সব মানুষকে আড়ি পাততেন এবং কী ধরনের কথা তার কাছে রিপোর্ট হিসেবে যেত, এগুলো আমরা দেখেছি। শুধু সেটাই না, আপনি যখন এই গণহারে এই কাজটা করেন, আপনি যখন এই কাজটা ব্যবহার করেন নিতান্ত গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য, মানুষ যা যা করছে, রাজনৈতিক দল বা আপনার ঝুঁকি মনে হয় সেরকম মানুষ, এই জায়গাগুলো আসলে মূল সংকটের বিষয়। সেই কারণে আসলে আমাদের মূল আলাপটা এটা ছিল সেদিন, বা আমি এটাকেও সঠিক মনে করি, সেটা হলো কি করে আমরা এই ধরনের গণ আড়িপাতা বন্ধ করতে পারি, কি করে আমরা সত্যিকার অর্থে রাষ্ট্রীয় নিরাপত্তা, আমাদের তো ট্রুলি আমাদের এখানে নানান রকম ঝুঁকি আছে, আমাদের মধ্যে নানান রকম গ্রুপ কাজ করতে পারে যারা রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারে, সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করার জন্য প্রয়োজন হলে আমরা আড়ি তো পাততে হবে। এটা সারা পৃথিবীতেই পাতা হয়। সেই ক্ষেত্রে এটা রেগুলেশন কেমন হবে, কারা সেই প্রতিষ্ঠানগুলোতে থাকবেন, কি কি স্ট্রাকচারে সেটা হবে, এবং আমরা নাগরিকরা সেটাকে কিভাবে দেখব, এটা হলো মূল আলোচনা। যেমন ধরি, আমরা এমন একটা বাংলাদেশে ছিলাম যখন একজন সাবেক প্রধান, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি ফোনালাপ করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে, সেটা রেকর্ড করা হলো, সেটা ছেড়ে দেয়া হলো। মানে আমরা এটা তো বুঝি যে একজন প্রধানমন্ত্রীর ফোনালাপ রেকর্ড করা তার অনুমতি ছাড়া হওয়ার কথা না, বা এরপর এটা যখন প্রকাশিত হয় এবং সেটা যে এক ধরনের ইন্টেনশনালি করা হয়েছে, সেই সরকারের সাথে থাকা অনেক মানুষ সেটা কিন্তু প্রকাশ্যে বলেছেন। তো এই যে কাজগুলো হয়েছে, শুধু সেটাই না, বহু মানুষের বহু ফোনালাপ, আমরা একেবারে নির্দোষ ধরনের ফোন আলাপ আমরা দেখেছি, এগুলো এসছে, এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে চ্যানেলগুলো সেটা প্রচার করেছে। এই ঘটনাগুলো যে ঘটছে, সেই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ আসলে আমাদের মূল টার্গেট হওয়া দরকার। আমরা বর্তমান বাংলাদেশে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের মূল চাওয়ার জায়গাটা হচ্ছে, যেরকম খুব হালকাভাবে সুযোগ দেওয়া হয়েছে, আমি সেই প্রোগ্রামেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে, ওটা 42 ধারা নিয়ে কথা বলেছিলাম, এখানেও একটু বলি, যেখানে মানে কি পরিমাণ মানুষের গোপনীয়তাকে আপনি হ্যাম্পার করতে পারেন, যে একজন পুলিশ অফিসারের যদি মনে হয় যে আপনি কোনো রকম করে একটা অপরাধ করতে যাচ্ছেন বা করার সম্ভাবনা উনি ফিল করেন, উনি আপনার বাসায় ঢুকে, আপনার কম্পিউটারের মধ্যে ঢুকে, আপনার হার্ড ডিস্ক নিয়ে নেওয়া থেকে শুরু করে যে কোনো কিছু উনি করতে পারেন। সো এই ধরনের ক্ষমতা, যেগুলো আসলে অত্যন্ত অন্যায় এবং একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতার বহিঃপ্রকাশ, আমাদের আসলে ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন আদালতের অনুমোদন ছাড়া আপনি এগুলো পারবেন না, শুধু সরকার চাইলেই ইন্টারসেপ্ট করতে পারছে মুহূর্তের মধ্যে, এই জায়গাগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার। সুতরাং আমার বটম লাইন হচ্ছে, এনটিএমসিকে আমরা সিম্বলিকলি, কারণ এটা একটা নিপীড়নের, ভয়ঙ্কর নিপীড়নের জায়গা হয়ে উঠেছিল, সুতরাং এটাকে সিম্বলিকলি আমরা অ্যাবলিশ করতে পারি, কিন্তু আমাদের আসলে কোনো না কোনো ফর্মে, নতুন সংস্থা হোক বা এক্সিস্টিং কোনো সংস্থার মাধ্যমে কাজটা হয়তো করতে হবে। আপনার মতো ডাক্তার জাহেদ, আপনার মতোই
শুরুতেই অনেকটা বলেছেন এবি পার্টির সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন যে সংসদীয় কমিটিগুলোকে সক্রিয় করতে হবে, সেখানে সব গোয়েন্দা সংস্থার জবাবদিহিতার ব্যবস্থা থাকবে। আড়ি পাতার আইনগত জায়গা ঠিক করা না হলে ক্ষমতায় যিনিই আসবেন তিনি এটা ব্যবহার করবেন। আইনগত জায়গা ঠিক করা যায় কিনা সেটা নিয়ে তিনি একটা প্রস্তাব করেছেন। কিন্তু যেটা বলছেন এনটিএমসি থাকা দরকার, কিন্তু এনটিএমসির উপর নজরদারি থাকতে হবে, আইনি বৈধতা আইনের মাধ্যমে কাজটি করতে হবে। কিন্তু আমি দেখলাম যে এই কথাগুলো আপনারা যখন বলছিলেন তখন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আবার বলছিলেন যে এনটিএমসিকে নজরদারির জন্য যে কমিশন গঠন করা হবে সেই কমিশনকে নজরদারি কে করবে? জায়গাটাতেই আসছি আমি মিস্টার ফুয়াদের সাথে। একটা জায়গায় আমার কিছুটা আমি প্রথমত বলতে চাই যে আমাদের এই ধরনের নজরদারির প্রতিষ্ঠান, সংসদীয় কমিটির কাছে যাওয়া, এইসব আইনের মধ্যে আমরা ঢোকাতে পারি। কিন্তু গত কয়েকদিন থেকে আমি একাধিক সেমিনারে গেছি, বাংলাদেশের সংবিধান নিয়ে একটা সেমিনারে কয়েকদিন আগে গেলাম, সেখানে আলাপ হচ্ছিল আমরা সংবিধান কি করব, আইন কি করব। আসলে দিনের শেষে বিষয়টা কি? দিনের শেষে বিষয়টা হচ্ছে আমরা ডেমোক্রেটিক ভ্যালুস ধারণ করি কিনা। আমি এই প্রোগ্রামে উদাহরণ দিয়েছিলাম যে পেগাসাসের কথা আসলো, যে দেশগুলো পেগাসাস ইউজ করেছে আমাদের কাছে, ভারত পেগাসাস ইউজ করেছে, ভারতের সরকার, তারা বিভিন্ন, শুধু রাজনীতিবিদ না, সাংবাদিকদের উপরেও তারা নজরদারি চালিয়েছে বলে প্রমাণিত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনেকগুলো ফোনে ফরেন্সিক করা যায়, সেই ফরেন্সিক করে বোঝা সম্ভব পেগাসাস এখানে ইনস্টলড হয়েছিল কিনা। সো হয়েছে। এখন ধরুন আপনি এটা তো এক্সিস্টিং যে নিয়ম আছে সেটার মধ্য দিয়ে হলো, আপনি তো কতগুলো আছে আইনের বাইরে করছেন। ভারতে তো পেগাসাস ইউজ করার কোনো আইন ছিল না, এটা আইনের বাইরেই হয়েছে। সুতরাং আমরা আগেও যেমন দেখেছি এখনও তেমন দেখছি, কোনো রকম সার্ভেইলেন্স করে সাথে আরও নানান সংস্থা করে যে এটাকে শতভাগ গ্যারান্টেড করা যাবে আমিও মনে করি না। তবে হ্যাঁ, সংসদীয় কমিটির সাথে দায়বদ্ধতা, ওয়েস্টে বিশেষ করে আমেরিকাতে যে ধরনের দায়বদ্ধতার জায়গা আছে সেগুলো আমরা রাখতে পারবো। কিন্তু আমি সত্যিকার অর্থেই মনে করি একটা দেশ যদি ডেমোক্রেটিক না থাকে, আমি ওখানে বলেছিলাম যে একটা দেশের আড়ি পাতা বা সার্ভেইলেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অথরিটারিয়ানিজম। যেমন ধরুন চায়নাকে আমরা একটা সার্ভেলেন্স স্টেট হিসাবে জানি, যেই দেশে প্রতি 2 জনের জন্য একটা সিসি ক্যামেরা আছে, মানে 70 থেকে 75 কোটি সিসি ক্যামেরা আছে। ওখানে মানুষের ফেস রিকগনিশন এমন জায়গায় গেছে, কোন নাগরিক কোথায় যাচ্ছে রিয়েল টাইম তারা সেটা মনিটর করতে পারেন। তো তাহলে কেন করছেন হিসাব করে আমরা যদি যোগ করি তাহলে দেখব সিম্পলি ওটা একটা সার্ভেলেন্স স্টেট, কারণ এটা একটা অথরিটারিয়ান স্টেট আউট অ্যান্ড আউট। সো এই জায়গাটা থেকে যদি আমাদের পরিবর্তন না হয় এবং আমরা নাগরিকরা যদি আমাদের এই স্বাধীনতার জায়গায় শোরগোল না করি তাহলে আসলে হবে না। গত সরকারের সময় এমনও হয়েছে যে সরকারে থাকা মানুষজনের ফোন আলাপ ফাঁস হয়েছে। আমাকে একটা টক শোতে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ব্যাপারে আপনার মতামত কি। আমি খুব ক্লিয়ারলি বলেছিলাম, যার ফোন আলাপই ফাঁস হোক না কেন, সেটা সরকারের মানুষ হোক বা বিরোধীদের মানুষ হোক, আমি এটা নিয়ে মন্তব্য করি না, কারণ আমি এই নীতিগতভাবেই এই জিনিসটাকে কন্ডেম করি। তাই সো আমি মনে করি যে আমাদের নাগরিকদেরকে ভিজিল্যান্ট হতে হবে, আমরা যাবতীয় সব চেষ্টা করব। কারণ এই কোর্টের কথা বলছি, কোর্টও কি বাংলাদেশে গত কয়েক বছরে সরকার যা চেয়েছে ঠিক সেভাবেই রায় দেয়নি, ঠিক সেভাবেই তার মতো করে কাজ করেনি। সুতরাং কোনো কিছু করেই আসলে সেই অর্থে সব কিছু ফুললি সিকিউর করা যায় না। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা সব রাজনৈতিক দল সহ আমাদের মেনে নিতে হবে। জনগণের, আমি প্রায় বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট একটা ডেমোক্রেসির হচ্ছে তার ইনফর্মড এবং কনসাস সিটিজেন যারা শোরগোল করে। সো জনগণকেও শোরগোলটা চালিয়ে যেতে হবে। জি, সুমন আহমেদ সাবির, যেটা বুঝলাম আপনাদের আলোচনা থেকে যে ডিজিটাল নিরাপত্তা বা নজরদারি দেশে দেশে আছে এবং গোপনীয়তা ঠিক রেখে অপরাধীদের বিষয়ে তথ্য পাওয়া যায়, সে বা জঙ্গিবাদের বিষয়ে তথ্য পাওয়া যায়, কাজে এটাকে বিলুপ্ত একেবারে করে দেওয়া হয়তো যাবে না। উন্নত বিশ্বের সাথে আমাদের এখানে তফাৎ কি, মানে কি কোন ফরম্যাটে রাখা যায়, কোনো আইডিয়া? সুমন আহমেদ সাবির, আপনাকে প্রশ্ন করছিলাম। হ্যাঁ, আচ্ছা আমি বলছি আসলে এই যে এই মনিটরিং এর ব্যাপারটা, এই যে গোয়েন্দাগিরির ব্যাপারটা, যে মানুষকে মনিটর করার যে জায়গাটা, এটা শুরু হয়েছে কিন্তু মূলত এই 2001 সালের যে 111 যে ঘটনাটা ঘটলো আমেরিকাতে, তারপর থেকে প্রথম আমেরিকান সরকার আইন করে এটাকে বৈধ করল এবং তারপর বিশ্বের প্রায় প্রতিটা দেশই কোনো না কোনোভাবে এই আইনটা করেছে এবং করে এই মনিটরিং এর জায়গাটা শুরু করেছে। বাট ওদের সাথে আমাদের যে পার্থক্য, ওইখানে একটা বড় ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স আছে, যে কাউকে মনিটর করতে গেলে তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট থাকে এবং সেটা কোর্ট অ্যাপ্রুভ একটা ওয়ারেন্ট যখন যায় একটা টেলিকম অপারেটরের কাছে, তখন সেই টেলিকম অপারেটর পার্টিকুলার সেই ডাটা অ্যাক্সেস থাকে না, সেটা ইন্টারনেট ডাটাই হোক কিংবা সেটা মোবাইল কলের ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে মাস সার্ভেলেন্স। আমাদের সব ইন্টারনেট ট্রাফিক একটা গেটের ভিতরে যেতে হতো, যেখানে তারা চাইলে যেগুলো কন্টেন্ট চাইলে ফিল্টার করতে পারতেন, যেগুলো সম্ভব সেগুলো তারা মনিটর করতে পারতেন, দেখতে পারতেন। সিমিলারলি ওরা চাইলে যে কোনো ব্যক্তির মোবাইল কল আসতে শুনতে পেতেন এবং এটা অনেক ধরনের মানে ব্যক্তিগত পর্যায়ের একটা ক্ষোভ থেকে অনেকের মনিটর করা হয়েছে এমন তথ্য পাওয়া যায় বা শোনা যায়। এবং
আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আপনি কথা বলেছেন কোনো কারণে, প্রয়োজন অন্য কোনো একেবারেই নির্দোষ বিষয়ে, কিন্তু দেখা গেলো যে আপনার নামটা সেই মনিটরের তালিকায় ঢুকে গেছে কারণ আপনি তার সাথে কথা বলেছেন। এরকম অনেক বড় লিস্ট পাওয়া যায়। কাজে আমাদের এখানে যেটা হচ্ছিল সেটা গ্রস অ্যাবিউজ হয়েছিল এই জায়গাটাতে। উন্নত বিশ্বে আরেকটা জায়গা আছে সাধারণ মানুষের ব্যক্তিগত প্রাইভেসি এবং নিরাপত্তার জায়গাটা কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়। যদি আপনি ইউরোপের দিকে তাকান, তাদের যে জিডিপিআর বা জেনারেল ডাটা প্রাইভেসি রুলটা আছে, সেখানে কিন্তু এই ব্যক্তির বাক স্বাধীনতা, ব্যক্তির প্রাইভেসি, ব্যক্তি গোপনীয়তা এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এবং রাষ্ট্র কতটুকু ডাটা পেতে পারে, একজন আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু ডাটা পেতে পারে, এবং একজন ব্যক্তিও তাকে মনিটর করা হচ্ছে কি হচ্ছে না সেই তথ্যটাও জানার একটা সময় আছে। কারণ তাকে একসময় জানাতে হবে যে আপনাকে কিন্তু আসলে এই কারণে মনিটর করা হয়েছে। এই যে জায়গাটা, এই যে এবং এই ট্রান্সপারেন্টলি এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা, এই জায়গাটা আসলে ভীষণ জরুরি। যেটা ডক্টর জাহিদ একটু বলছিলেন যে এই মনিটরিংয়ের জায়গাটা তো পুরোপুরি উঠে দেওয়া যাবে না, এটা একটা লিমিটের ভেতরে রাখতে হবে, সেটা যে প্রতিষ্ঠানই করুন না কেন, কিন্তু একটা দায়বদ্ধতা থাকতে হবে, একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, এবং কারো না কারোর কাছে তাদেরকে জানাতে হবে যে এই ব্যক্তিগুলোকে আমরা এই সময় মনিটর করেছি, এই কারণে মনিটর করেছি, এবং একটা সময় সেই ব্যক্তিকেও জানাতে হবে। এরকম দায়বদ্ধতা যদি নিশ্চিত করা যায়, তাহলে হয়তো বা আমরা একটা এর অপব্যবহারটাকে হয়তো আমরা রোধ করতে পারবো। তো তার চেয়ে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা আসলে যদি সরকার যদি গণতান্ত্রিক না হয়, সরকার যদি তার নাগরিকদের প্রতি দায়িত্বশীল না হয়, তাদের ভালো বন্ধুর প্রতি যদি তাদের সেই কেয়ার না থাকে, বরং নিজেদের ক্ষমতাকে কুক্ষিগতার লক্ষ্যে থাকে, তাহলে আসলে আইন বা কোনো কিছুই আসলে এর সমাধান নয়। সেই জায়গাটা বোধহয় সবচেয়ে বেশি গুরুত্ব। সদিচ্ছাটা সবচেয়ে বেশি জরুরি আপনি বলছেন। সুমন আহমেদ সাবির, বিভিন্ন সময় আমরা কিন্তু এটাও দেখেছি যে এনআইডি সার্ভার থেকে নাগরিকদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর হোয়াটসঅ্যাপকে অনেক নিরাপদ মনে করতো সবাই, বা মনে করে এখনো, স্টিল নাও গোপন কথা ফাঁস হয়েছে আমরা দেখেছি। আপনার কি মনে হয় যে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী এটা করেছে? এটা কি আসলে ব্যক্তিগত পর্যায়ে করা আদৌ সম্ভব? মানে এই এনআইডি সার্ভার থেকে নাগরিকের তথ্য ফাঁসের বিষয়টা কেমন করে, কি করে হতে পারে বা হলো? এটা দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে যে যেসব প্রতিষ্ঠান নাগরিকদের এই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছেন, তাদের সচেতনতা যে তারা একটা ব্যক্তিগত তথ্য নিচ্ছেন এবং এটা তাদের দায়িত্ব এটাকে রক্ষা করা, প্রোটেক্ট করা, যে কোনো ধরনের অ্যাবিউজ থেকে এটা যেন কোনোভাবে লিক না হয় সেটা নিশ্চিত করা। সেই জায়গাতে আমরা একটা বড় ধরনের গাফিলতি দেখেছি। আমাদের দেশের সরকারি বা ইভেন বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই দায়িত্বশীলতার অভাব দেখা যায়। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের একটা বড় ডায়াগনোসিস সেন্টার আছে, যার মেডিকেল রিপোর্টগুলো আপনি যদি জানা থাকে, আপনি আসলে কোনো অথরিটি ছাড়াই আসলে আপনি করতে পারেন, এবং এটা যারা জানেন তারা ওপেনলি অ্যাক্সেস করতে পারেন। এবং আমি যে পরীক্ষা করে দেখেছি, যখন টেস্ট করে আসার পর সে ল্যাব রিপোর্ট দেখতে না যেও আমি অনলাইনে খুঁজে ওটা বের করতে পারি। তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সচেতনতার অভাব, এবং যে নিরাপত্তা তৈরি করা দরকার সেটা আসলে তারা বোঝেনি না। একই তো ব্যাপার সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। তারাও আসলে এই নিরাপত্তার গুরুত্বটা যেমন বোঝেন না, আর যদি বোঝেনও, এটা করার জন্য যে সক্ষমতা তৈরি করার প্রয়োজন, সেটা হয় তারা করেননি, অথবা তাদেরকে করতে দেওয়া হয়নি, কারণ তাদের যে কর্তা ব্যক্তিরা আছেন তারাই নিরাপত্তা জায়গাটা ঠিক করে বোঝেন। এই গ্যাপটার কারণে আসলে আমি এই এনআইডির তথ্য যেমন বলছেন, সেরকম আরো অনেকগুলো ঘটনা আছে বাংলাদেশের, যে যে এই ব্যক্তিগত তথ্য ব্যাহত হয়ে গেছে। আবার অনেক ওয়েবসাইটে আমরা প্রায় দেখি যে অমুক ওয়েবসাইট হ্যাক হয়েছে, এবং এই যে এই আন্দোলনের সময় কিন্তু আমাদের সরকারের একটা বড় অংশের ওয়েবসাইট কিন্তু আসলে হ্যাক হয়েছিল, যেটা আসলে এই গুরুত্ব পায়নি, আমরা আলোচনাও করিনি। আমি যদি উদাহরণ দিই, বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট, আপনার জাতীয় সংসদের ওয়েবসাইট, আওয়ামী লীগের ওয়েবসাইট, র্যাবের ওয়েবসাইট, পুলিশের ওয়েবসাইট, এরকম আরো অনেকগুলো, যেগুলো কিন্তু আমাদের দেশের হ্যাকাররাই একটা একটা এই প্রতিবাদের ভাষা হিসেবে তারা এই কাজটা করেছিল। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ওয়েবসাইটগুলো নিরাপদ দিতে ব্যর্থ হয়েছে। এদের কাছেই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ডাটাগুলো আছে। কাজেই এই যে ব্যক্তিগত তথ্যগুলো, এই নিরাপত্তার জায়গা, আরেকটা জায়গা আমরা যেটা আলোচনা করছিলাম যে প্রাইভেসি বা সিকিউর জায়গাগুলো, গোপনীয়তার জায়গাটা, আর এটা হচ্ছে আর একটা জায়গা যে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছেন, তারা সেই ডাটাগুলোকে নিরাপদে রাখতে পারছেন না। এটাও কিন্তু একটু ভয়ানক হুমকির একটা জায়গা, এবং ওই জায়গাটাতেও আমাদের কিন্তু খুব শক্তভাবে অ্যাড্রেস করতে হবে। যদি না করতে পারি, আমরা যত বেশি ডিজিটাইজ হচ্ছি, যত বেশি আমরা অনলাইন সেবার উপরে আমরা নির্ভরশীল হচ্ছি, সেটা মোবাইল ব্যাংকিং বলি, ইন্টারনেট ব্যাংকিং বলি, কিংবা অনলাইনে কেনাকাটা বলি, ই কমার্স বলি, এই যে আস্থার জায়গাটা একটা বড় সংকট তৈরি হবে ভবিষ্যতে যদি আমরা এই বিষয়গুলোকে নিরাপদ না করি। জি, ডাক্তার জাহিদ, আপনি তো নানানভাবে নানান পক্ষের সমালোচনা করে এসেছেন, এখনো করছেন। আপনার গত দিনগুলো কেমন ছিল? মানে আপনি কি কোনো নজরদারি, আড়ি পাতা এসবের
আওতায় ছিলেন কিনা, টের পেয়েছেন কিনা কিছু? ধন্যবাদ। আমি আসলে টের পাইনি, আমি ধারণা করি যে আমি নজরদারির মধ্যে হয়তো ছিলাম, না হলে অন্তত একটা পারসেপশন আছে আমার সাথে সাধারণ ফোন লাইনে অন্তত কেউ কখনো কথা বলতে চাইতো না, অলমোস্ট মানে খুব সাধারণ ধরনের কথা ছাড়া কলিং অ্যাপগুলোতে কথা বলতে চাইতো এবং নানান রকম কথাবার্তা প্রচলিত ছিল। এই কলিং অ্যাপে সমস্যা আছে, এটাও সরকার ইন্টারসেপ্ট করতে পারে, রাদার অন্য আরেকটাতে করো, এসব কথা নানানভাবে শুনেছি। নানান রকম টিপস সামনে আসতো, কখনো ঠিকঠাক মতো না শুনতে পারলে হয়তো হয়েছে, আমি আসলে রিয়ালি জানি না। আমি তবে এটুকু দেখেছি যে এটা নিয়ে যে একটা সমাজে ওয়াইড স্প্রেড ভীতি আছে, সিরিয়াস রকম ভীতি আছে, সেটা খুব স্পষ্ট ছিল। জি, আজকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতির সামনে ভাষণ দিয়েছেন। সেটা মোটামুটি সবগুলো টেলিভিশন চ্যানেলে আমরা সন্ধ্যার সময় দেখতে পেয়েছি। সেখানে নানান ধরনের প্রতিশ্রুতি কথা ছিল। নতুন সরকারের কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? এই যে আপনি বললেন যে সবসময় একটা অস্বস্তির মধ্যে ছিলেন, আপনাকে কেউ ফোন করতে গেলেও অস্বস্তি বোধ করতো বা আপনিও কথা বলতে গেলে এই অস্বস্তিতে অনেকেই ছিল হয়তো, বা আমরা শুনতে পাই, হয়তো প্রমাণ নেই কিন্তু শুনতে পেতাম। এই অস্বস্তি দূর করার জন্য কি করা যায়, কি করা উচিত? আমি একটা জিনিস সিরিয়াসলি মনে করি, আসলে অস্বস্তি বললে কম বলা হয়। পৃথিবীতে মানুষের সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে ভয়ের অনুভূতি। আমি আমার একটা ব্যক্তিগত কথা একটু বলি। 5 আগস্টের পর আমি হঠাৎ করে একটা জিনিস দেখলাম যে আমি একটা ভয়হীন জীবন যাপন করছি। আমি আগে এভাবে টের পাইনি, আমার সাবকনশিয়াসে কোথাও একটা ভীতি কাজ করছে সবসময়। আমাকে নানানজন নানানভাবে ভয় দেখেছে এবং আমি একটু বলতেই চাই যে এই জুলাইয়ের আপরাইজিংয়ের সময় আমার উপরে তীব্র চাপ তৈরি করার চেষ্টা হয়েছিল, বা তারও আগে যখন কোনো সকাল বিকাল কোনো চাপও ছিল, কিন্তু কোথায় একটা ভীতি ছিল। ঠিক একইভাবে আমি মনে করি যে আপনার ফোন শোনা হচ্ছে, সেটা যদি শোনা হয় সেটার কনসিকুয়েন্স কী হবে, এই ভীতিটা কিন্তু ভয়ঙ্কর। এটা আসলে খুব খারাপ জিনিস। আমি একটা কারণে মনে করি যে এই সরকারটা অন্তত সেই জায়গাগুলোতে এই রকম হবে না। কারণ হলো, ধরুন আপনার আসলে কখন মানুষের এই ওয়াইড স্প্রেড একেবারে ইচ্ছে মতো মানুষের কথা শুনতে হয়। প্রধান একটা কারণ হলো, ধরুন গত সরকার তার পলিটিক্যাল যে বিরোধীরা আছে তাকে এমনি যারা সমালোচনা করে নন পলিটিক্যাল জায়গা থেকে হলেও, মানে নন পলিটিক্যাল না, সবই পলিটিক্যাল, কিন্তু যিনি রাজনৈতিক দল করেন না তাকে শুনছেন। আমি নাম যদি বলে ফেলি, এই মুহূর্তের উপদেষ্টা আমাদের রিজওয়ানা হাসানের কল শোনা হয়েছে, আমরা পত্রিকায় রিপোর্ট দেখেছি, আমরা এরকম রিপোর্ট আছে। তো এখন আপনি তাদেরকে শুনছেন, শুধু তাই না, আপনি হয়তো সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষকেও শুনছেন। কারণ আসলে কারণটা কি? কারণটা হচ্ছে আপনি একটা অবৈধ ক্ষমতা ধরে রাখতে চান এবং মানুষকে নানানভাবে আপনি আমরা কোথাও সময় ঠ্যাক তৈরি করেন। ওরা একটা ঠ্যাক আছে, আমি কিন্তু আমার কাছে তোমার এই রেকর্ড আছে, আমি এই রেকর্ডের ভিত্তিতে তোমার বিরুদ্ধে এইরকম করো। এর মধ্যে যে শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যু তা না, প্রচুর পার্সোনাল জিনিস আছে যেগুলো হয়তো প্রকাশিত হয়ে গেলে মানুষের তার সামাজিক যে সম্মান আছে সেগুলো হ্যাম্পার্ড হবে। সো এইরকম উদ্দেশ্য যদি কোনো সরকারের না থাকে, আমি বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই বর্তমান সরকারের এমন কোনো উদ্দেশ্য নেই যে যেন তেন করে তারা অসীম সময় ক্ষমতা থাকবে। আজকে ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলেছেন, যদিও এটা একটু অ্যাম্বিগুইটিও আছে, যে জনগণ যতদিন চাইবে, না চাইলে তারা থাকবেন না। এবং আমি এটাও মনে করি যে জনগণ শেষ পর্যন্ত আমাদের একটা কন্ট্রাক্টে আসতে হবে সবাই মিলে, কতদিন এই সরকার থাকা উচিত। তার যদি ওরকম অসৎ উদ্দেশ্য না থাকে তাহলে আসলে সার্ভেইলেন্সের ওইভাবে প্রয়োজন নাই। আপনি তখন জেনুইনলি নিরাপত্তার বিষয়গুলোকেই ফোকাস করে সার্ভেইলেন্স করবেন। কারণ উদ্দেশ্য তো নাই যে আপনি ওকে ঠ্যাক দিয়ে এই কাজ করাবেন, সেই কাজ করাবেন, আপনি ভীষণ অসৎ কাজ করাতে চান কাউকে দিয়ে, ফলে তার সামনে তার ওই রেকর্ডটা শোনালেন, তারপর তাকে দিয়ে কাজ করালেন। এটা হবে বলে মনে হয় না। তবে আমি এই চাপটাও সরকারের উপরে রাখতে চাই। ওই জায়গায় গিয়ে আমি এটা দেখতে চাই না, কারণ যখন আপনার হাতে অস্ত্র আছে, অনেক ক্ষেত্রে সেই অস্ত্রটা আবার ব্যবহার করা যায় কি না, চিফ অ্যাডভাইজার ছাড়াও দেয়ার সাম আদার পিপল ইন দ্য গভর্নমেন্ট, কারো যদি মনে হয়ে থাকে যে না আমরা এটা করে আমাদের ভালো হতে পারে, আমি সেটার বিরুদ্ধে সিরিয়াস সতর্কবার্তা জানাই। সেটা হচ্ছে আগের সরকার যে কাজগুলো খুব অন্যায়ভাবে করেছে এবং মানুষকে ক্ষুব্ধ করেছে, ঠিক একই কাজ তারা যদি করে সেটার বিরুদ্ধেও আমাদের একই পরিমাণ শোরগোল করতে হবে যে কোনো বিবেচনায়। একটু সুমন আহমেদ সাবিরের কাছ থেকে একটু জানতে বুঝতে চাই। যতটুকু আমি বুঝি, এনটিএমসির কাজ কিন্তু ফোনে আড়ি পাতা নয়। তাদের কাজ হচ্ছে কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠান যদি চায় যে আমি এই কথাটুকুর রেকর্ড চাই বা এই ডাটাটা চাই, তাকে তথ্য দেওয়া। কিন্তু আমরা দেখতাম বা আমরা শুনতে পেতাম যে এনটিএমসি নিজেই আড়ি পাতার কাজটি করছে। প্রক্রিয়াটা যদি একটু বলতেন।
আসলে আপনি যেটা বললেন সেটাই সঠিক আইনগতভাবে। যদি কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি চায় এনটিএমসির কাছে যে অমুক ব্যক্তির কল রেকর্ড দেওয়া হোক অথবা তার কল ট্যাপ করা হোক, রেকর্ড করা হোক, তারা শুনতে চায়, তো সেটাই করার কথা। কিন্তু এখানে আসলে যেমন এনটিএমসি তেমনি বাহিনীগুলোও কিন্তু এই সুযোগটাকে আসলে অ্যাবিউজ করেছে। এবং যেখানে হচ্ছে আপত্তির জায়গাটা যে আসলে, এবং এই মনিটরিং এর বাইরে কে যে ছিল কে ছিল না এটা আসলে বলাটা খুব ডিফিকাল্ট। এই জায়গাটাতে আসলে পরিবর্তন আনতে হবে। আজকে যেমন ডক্টর ইউনূসের কথা বললেন আপনি, উনি যে আজকে স্পিচে বললেন যে সব উপদেষ্টাদের সম্পদের হিসাব খুব দ্রুত পাবলিশ করা হবে। এখানেও আসলে এই এটিএমসি বা এই জাতীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন ডিওটি বলে একটা প্রতিষ্ঠান আছে যারা আসলে এই ইন্টারনেট মনিটর করে ইন জেনারেল, তো এদের প্রত্যেকেরই আসলে টার্মস অফ রেফারেন্সটা কি, তারা কতটুকু মনিটর করবেন, কি করবেন, এবং সেখানে ট্রান্সপারেন্সি থাকতে হবে। কারা সেটা তাদের কাছে জবাবদিহি করেন যে কেন মনিটর করা হয়েছে, একটা সে জবাবদিহিটা করতে হবে। এবং জনগণের জানা থাকা উচিত যে আসলে কোন সময়ে কোন ক্ষেত্রে তাদেরকে মনিটর করা হয়, এবং কেউ না কেউ সেটা দেখতে হবে যে আসলে তারা তার বাইরে যাচ্ছেন কিনা, তাদের সীমা লঙ্ঘন করছেন কিনা। এই জায়গাটা আসলে প্রপারলি মনিটর হতে হবে। যদি না করা হয় তারপরে আসলে যে অনিশ্চয়তার কথা ডক্টর জাহেদ বললেন, আমরা প্রত্যেকেই এই অনিশ্চয়তাতে ছিলাম। আমাদেরকেও ফোন করলে অনেকেই সাবধান করতো যে এই কথাগুলো টেলিফোনে বলো না, অনেক কথা। ইভেন এই আন্দোলনের সময়ও এই কথা শুনেছি। আবার এটাও ঠিক যে একটা তো মনিটরিংই শুধু না, আর একটা হচ্ছে বাক স্বাধীনতার জায়গা থেকে যদি বলি যে এই যে আজকে যে কথা বলছি এই টেলিভিশনের সঙ্গে, যত ফ্রিলি কথা বলছি, গত বছরগুলো তো আমরা সবাই কোনো কম বেশি টেলিভিশনে কথা বলছি, কিন্তু আমাদেরকে আসলে সবসময় একটু ভয়ে ভয়ে কথা বলতে হতো। সেই জায়গা থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। ইভেন আমাকেও আসলে আমার অফিসকেও একবার আমাকে ডিজোন করতে হয়েছিল যে এটা ওনার ব্যক্তিগত মতামত, আর আমার প্রতিষ্ঠানের কোনো মতামত নয়, কাজেই এর সঙ্গে আমরা কোনো দায় নিতে পারবো না, এটা একেবারে তার ব্যক্তিগত বিষয়। এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা প্রত্যেকেই যারা কথা বলেছি তাদের কোনো কোনো সময় করতে হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। পরবর্তী সহিষ্ণুতা, অনুযায়ী কথা শোনার যে মানসিকতা, এটা যদি সরকারের ভিতরে তৈরি না হয়, সেটা এই সরকারই হোক বা ভবিষ্যতে যে সরকারগুলো আসবে তারাও হোক, তখন কিন্তু একই পরিস্থিতি তৈরি হতে হবে। কাজে আমাদের এবারে শিক্ষা থেকে বোধহয় আমাদের একটা জায়গায় মাথায় রাখতে হবে যে আমাদের এই সমালোচনা বা কথা বলাটা বন্ধ করা যাবে না। জি, সমালোচনা বা কথা বলা দেখা যাবে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রত্যেকেই এই কাজ করতে হবে। জি, সমালোচনা বা কথা বলা বন্ধ করা যাবে না, সুমন আহমেদ সাবির বললেন। ডাক্তার জাহিদুর রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মানে আপনার দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত এক ব্যক্তির ফোনে আলাপচারিতা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল, সেটা 2015 ফেব্রুয়ারির দিকে, আমি যদি ভুল না করে থাকি। ইউটিউবে প্রকাশিত এই অডিও টেপ নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা হয়েছে। মানে কথাবার্তার এক পর্যায়ে যেটা বুঝতে পারি আমরা যে আলোচনার বেশিরভাগ অংশই ভাইভারে হয়েছিল, সেখান থেকেই তাদের কথোপকথন ধারণ করে ইন্টারনেটে ছাড়া হয়েছে। এই আলাপচারিতার পর আপনাদের দলের উপর বা মাহমুদুর রহমান মান্নার উপর আসলে কি প্রভাব পড়ে? এক ধরনের সামাজিক কি বলবো, হেনস্থা হওয়ার মতো একটা বিষয় তো থাকেই। সেই অভিজ্ঞতাটা যদি আপনি একটু বলতেন দলের একজন সদস্য হিসেবে। ধন্যবাদ আপনাকে। সামাজিক প্রভাব খুব বেশি পড়েছে আমি মনে করি না, কারণ হলো দুটো কারণে। একটা, উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে দিয়ে যেভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করা হয়েছে সেটা মানুষ গ্রহণ করেনি, এবং এই সরকার যখনই কোনো মানুষের বিরুদ্ধে নিপীড়নমূলক কোনো পদক্ষেপ নিয়েছে বরং সেই মানুষটা অন্যদের সিম্প্যাথি পেয়েছেন। আমরা এটা এই ক্ষেত্রে না, আমরা বেগম খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে যখন দেখব তাকে তথাকথিত দুর্নীতির মামলায়, তহবিল তসরুপের মামলা যখন তাকে সাজা দেয়া হয়েছে, কেউ কোনোদিন মনে করেননি এটা যে উনি এটা করেছেন এবং সেটা তার উপরে সঠিক কাজ হয়েছে। কিন্তু যেটা হয়, মানুষটা তো ভোগেন। এই যে কথোপকথন, সেটার ভিত্তিতে হওয়া মামলাতে জনাব মাহমুদুর রহমান মান্না রাষ্ট্রদ্রোহিতার মামলা ফেস করেছেন। তিনি 23 মাস, প্রায় 2 বছর উনি জেল খেটেছেন। মজার ব্যাপার হচ্ছে, এতই নাকি রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, আমরা অনেকেই হয়তো জানি না যে এই মামলা 10 বছরেও একটা চার্জশিট দেওয়া যায়নি। তার মানে এটাও একটা কৌশল। আগে আপনি একটা মামলা করবেন, মামলা করে আপনি কাউকে জেলে নিয়ে যাবেন, এবং একটার পর একটা নিম্ন আদালত, যেহেতু আদালত সম্পূর্ণ সরকারের হাতে, আপনি জামিন পাবেন না, বা একটা দীর্ঘ সময় জেল খাটার পর কখনো কখনো কেউকে ছাড় দেওয়া হয়, এবং শেষ পর্যন্ত উনি দেশের আপিল বিভাগ থেকে জামিন পেয়ে বেরিয়ে এসছেন। আজও চার্জশিট দেওয়া হয়নি। যদি এটাই এত রাষ্ট্রদ্রোহিতা হয়ে থাকে, 10 বছর একটা চার্জশিট হতো, মামলার বাকি কাজ পরেই থাকুক। সো যেটা বলছিলাম যে আপনি সামাজিকভাবে এই সরকার যা যা করেছে, যার যার প্রতি করেছে, সামাজিকভাবে কেউ আসলে সমস্যায় পড়েনি। জি ডাক্তার জাহেদ, আমরা
একটু আমার সহকর্মী আছেন সচিবালয়ের সামনে, আমি যতদূর খবরটা পেয়েছি সচিবালয়ের সামনে আনসার সদস্যরা আছেন, ছাত্ররাও আছেন, এমন একটা খবর শুনতে পাচ্ছি। আমি বরঞ্চ আমার সহকর্মীর কাছ থেকে আর একটু পরিষ্কার হই। শওকত মঞ্জুর শান্ত আছেন সেখানে, আমাকে একটু বলবেন সেখানে কি হচ্ছে? আর এখানে দেখছিলাম যে শিক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এখানে এসেছিলেন এবং আনসারদের সাথে তাদের আন্দোলন এবং দাবি দেওয়া আদায় করার স্বার্থে শিক্ষার্থীরাও তাদের সাথে সংযুক্ত থাকবেন এমন একটি কথা কিন্তু তারা বলছিলেন। কিন্তু অতর্কিত আমরা দেখেছি যে একটি দল সেই আনসারদের উপরে লাঠিসোঁটা নিয়ে কিন্তু হামলা করে এবং তারপরে কিন্তু পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই অংশটুকুতেই নয়, সচিবালয়ের সাথে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ হাইকোর্টের যে গেট অঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু লাঠি সহ ইটপাট ছোড়া সহ ছাত্ররা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া করছে এবং এখানে যারা আনসার সদস্যরা রয়েছেন সেই আনসার সদস্যরা কিন্তু এখানে বারবার বলছিলেন যে তাদের শান্তিপূর্ণ অবস্থান তাদের ছিল এবং সেই শান্তিপূর্ণ অবস্থানে হঠাৎ হামলার ঘটনাতে কিন্তু তারা অস্থির হয়ে ওঠেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি সড়ক থেকে যে যতগুলো জায়গা থেকে আসলে এই অংশগ্রহণের সুযোগ রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন পক্ষের রাজনীতিবিদ যারা রয়েছেন অথবা ছাত্র নেতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে একত্রিত হচ্ছেন এবং আনসারদের কয়েকজন করে সদস্য আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং এখানে তারা আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার যে একটা ঘোষণা তারা দিয়েছিলেন সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আলাদা একটা উত্তেজনা সৃষ্টি করেছে এবং চারপাশ থেকে কিন্তু বলতে হবে যে তার থেকে ঘিরে ধরা হয়েছে এবং সেই ক্ষেত্রে বেশ কিছুজন আনসার সদস্য কিন্তু এখান থেকে বেরিয়ে আসছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং অন্য একটি পক্ষ কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধাওয়া করছেন এবং সেখানে গিয়ে আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু উত্তেজনা আরো বেশি বাড়িয়েছে এবং আমরা একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও দেখেছি এবং পাশাপাশি বলতে হবে যে বেশ কয়েকজন আনসার সদস্য কিন্তু আহত হয়েছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থীও কিন্তু এখানে আহত হয়েছেন এবং বলতে হবে যে আমরা আর একটু সামনের দিকে যেতে চাই। দেখতে হবে যে আসলে এখানে যে পরিস্থিতি বিরাজ করছে আনসারদের যে চাকুরি জাতীয়করণের যে দাবি ছিল সেই দাবিতে তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং সকাল থেকে তাদের অবস্থান ছিল বেশ কয়েক শত আনসার সদস্য কিন্তু এখানে তারা আন্দোলন করছিলেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু আনসারদেরকে এখন এখান থেকে বের করে দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই অংশটিতে বলতে হবে যে প্রাথমিকভাবে যখন এখানকার সমন্বয়করা শিক্ষার্থীদের সমন্বয়করা যখন এসে কথা বলছিলেন তখন কিন্তু আনসার সদস্যরা তাদের সাথে কিন্তু সম্মতি জ্ঞাপন করছিলেন এবং একই সাথে কিন্তু তারাও এখানে সহমত যে প্রকাশ করার যে বিষয় সেটা কিন্তু তারা করছিলেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু সচিবালয়ের প্রত্যেকটি গেট কিন্তু বন্ধ ছিল এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে আনসার সদস্যরা বলছিলেন যে তাদের ডিজি এখানে উপস্থিত রয়েছেন এবং সেই ডিজির সাথে তারা কথা বলবেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো যাতে লিখিতভাবে ঘোষণা দেওয়া হয় যে তারা লিখিতভাবে তারা তাদের দাবি মেনে নেওয়া হয়েছে অথবা চাকরি বৈধকরণ এবং জাতীয়করণের যে ঘোষণা সেই ঘোষণা প্রজ্ঞাপন আকারে তারা জারি করবেন এমনটি কিন্তু তারা এখানে দাবি করছিলেন এবং আমরা দেখছি যে আসলে সচিবালয়ের গেট খুলে দেওয়ার পরপরই এখানকার আনসারদের অবস্থান সরিয়ে দেওয়ার পরপরই কিন্তু যতগুলো গাড়ি আটকা ছিল সেই গাড়িগুলো কিন্তু বেরিয়ে যেতে শুরু করেছে। জি জি শান্ত, জি অবস্থাটা একটু বুঝতে পারলাম। ডাক্তার জাহিদ, আপনি ছোট করে যদি আপনার বিশ্লেষণ বলতেন, আসলে এখনো পুরোটা বুঝতে পারছি না। আপনার কিছু বলবার আছে সচিবালয়ের সামনে যা হচ্ছে? নিশ্চয়ই বলবার আছে। প্রথম আমি এই মুভমেন্ট যারা করছেন এবং এখানে ছাত্ররা যা করছে দুটো নিয়ে কথা বলতে চাই। আমি আমার একটা নীতিগত অবস্থান থেকে সরে আসবো না কখনোই। এটা যখন ছাত্রলীগও করেছে কোনো একটা মুভমেন্টকে ডিসম্যান্টেল করার জন্য সে লাঠি সোঁটা হাতে নেমেছিল, আমি খুব স্ট্রংলি কন্ডেম করেছি। এটা তাদের কাজ না।
ঠিক একইভাবে এখনও যেটা ছাত্ররা করছেন আমি এটাকে কোনোভাবেই সমর্থন করি না। এটা বলার পর যে কথাটা বলতে চাইছি, আজকে ডক্টর ইউনূসও তার ভাষণে খুব স্পষ্টভাবে বলেছেন একটা সরকার হয়েছে মাত্র 2 সপ্তাহ হলো এবং এই সরকারটাকে বাংলাদেশের কোনো অন্তর্বর্তী সরকারের সাথে মেলানো যাবে না, কারণ এদেশে পুলিশ ছিল না এই সরকার যখন ক্ষমতায় দায়িত্ব নিয়েছে। এরপর এতদিনেও আমাদের পুলিশিং যে ব্যবস্থা আছে সেটা লিস্টও ঠিক হয়ে ওঠেনি এখনো। এই সময় এই দায়িত্বগুলো এই দাবি দাওয়াগুলো নিয়ে বিভিন্ন সময়ে যারা মাঠে নামছেন, আমরা এটা ধারণা করতে পারি এটা সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা আছে। ডক্টর ইউনূস খুব রাইটলি বলেছেন যে এটা অবশ্যই সবার সরকার এবং 16 বছর মানুষের অনেক রকম দাবি দেওয়া পূর্ণ হয়নি, তাই সেটা প্রকাশ করার রাইট আছে, তারা সেটা লিখিতভাবে দিয়ে দিতে পারেন। আমি এটা বুঝতে পারি যেহেতু সরকার এখনই যথেষ্ট ভিত্তি নিয়ে বসতে পারেনি, তার দায়িত্ব বা তার ক্ষমতার জায়গাটা ঠিক করতে পারেনি, এই ডিস্টেবিলাইজ অবস্থায় তারা চেষ্টা করছেন চাপ দিয়ে কোনো না কোনো দাবি অর্জন করে ফেলা যায় কিনা। কয়েকদিন আগে এইচএসসি পরীক্ষা পেছানো হলো, একই রকমভাবে কিছু ছাত্র সেখানে গেছেন, আমি সেটাকেও কন্ডেম করেছি। এই একটা চর্চা শুরু হয়েছে, এই চর্চাটা আমি মনে করি বন্ধ করা দরকার এবং সেটা অবশ্যই রাষ্ট্রীয় বাহিনী সেগুলোকে ডিল করবে, সেগুলো ছাত্ররা এভাবে লাঠিসোঁটা নিয়ে ডিল করবে। আচ্ছা, প্রধান উপদেষ্টা জি সবার উদ্দেশ্যে অনুরোধ করেছেন যে কিছুটা সময় দিতে, দাবি দাওয়া পূরণ করতে চাইলে কেউ কোনো দাবি করলে সেটা লিখিত আকারে গিয়ে দিয়ে আসা, জনভোগান্তি সৃষ্টি না করার জন্য তিনি এক ধরনের অনুরোধ করেছেন। লিখিতভাবে আপনি প্রথম দেন, যদি সেটা পূর্ণ না হয় তখন আপনার কিন্তু অপশন আছে। এইভাবে হঠাৎ করে এসে সব ঘিরে ফেলবো এটা তো নিয়ম না, লিস্ট একটা নিয়ম হচ্ছে এটা। জি, সুমন আহমেদ সাবির, পৃথিবীর শতাধিক দেশে ডেটা প্রোটেকশন বা প্রাইভেসি আইনে নাগরিকদের ব্যক্তিগত যোগাযোগ গোপনীয়তার অধিকারকে সুরক্ষা দেওয়া হয়েছে। তথ্য অধিকার ও ডেটা প্রোটেকশন একই মুদ্রার এপিঠ ওপিঠের মতো। তথ্য অধিকার শাসন কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও স্বেচ্ছাচারিতা রোধে নাগরিকের তথ্য পাওয়ার অধিকারের কথা বলে। অন্যদিকে ডেটা প্রোটেকশন প্রধানত সরকারের অবাধ ক্ষমতার থাবা থেকে নাগরিকের নিজেদের তথ্যের গোপনীয়তা রক্ষার কথা বলে। এই আইনের মূল কথা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার শক্ত কারণ ছাড়া কোনোভাবেই সরকারের নাগরিকের টেলিফোন, চিঠিপত্র ও ডিজিটাল মাধ্যমে আড়ি পেতে তথ্য সংগ্রহ, প্রকাশ ও ব্যবহার করতে পারবে না। নাগরিকদের এই গোপনীয়তা রক্ষার অধিকার 1966 সালের নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তিতে স্বীকৃত। এই চুক্তির পক্ষরাষ্ট্র হিসেবে বাংলাদেশের বাধ্যবাধকতা রয়েছে এটি পালন করার। আমি কিছুটা অংশ পড়ে শোনালাম। আসিফ নজরুল স্যার প্রথম আলোতে 28 মে 2021 একটি ফিচার লিখেছেন, সেখান থেকে এই যে 1966 সালে নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তিতে স্বীকৃত এবং আমরা একটি পক্ষরাষ্ট্র, আমরা এতদিন কি করতাম, এখন আমাদের কি করা উচিত? আমরা এরকম অনেক চুক্তিতে স্বাক্ষর করেছি, আপনার চুক্তিতে একটা নর্মস আমরা ফলো করবো গ্লোবালি সেই উদ্দেশ্য থেকে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই কাজগুলো আসলে করলেই বরং বিপরীত কাজটা করেছে। আমরা যদি বিগত 15 বা 20 বছরে বলে 2006 সাল থেকে এই আইসিটি অ্যাক্ট যখন প্রণয়ন করা হয় তখন থেকে যে শুরু হয়েছে এই প্রবণতাটা, এখানে আসলে আইনগুলো মূলত করা হয়েছে সরকারকে সুরক্ষিত করার জন্য। যে কোনো ধরনের সমালোচনা, বিরোধ, আন্দোলন বা সবকিছু থেকে, এবং নিজেদেরকে রক্ষা করার জন্য আইন করা হয়েছে। মানুষের জন্য যেটা করার কথা, নাগরিকদের জন্য যেটা করার কথা, সেটা আসলে করা হয়নি, বরং উল্টোটা করা হয়েছে। সেই জন্য এই যে পুরনো যে আইনগুলো আছে, আইসিটি অ্যাক্ট বলি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলি, তারপর যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা করা হয়েছে, সবই আসলে মুদ্রার এপিঠ। এবং এই জায়গা থেকে এই আইনগুলোকে আসলে একেবারে স্ক্র্যাপ করে নতুন করে লেখা উচিত। এবং এই আইনগুলোর ভিতরে অনেক কিছু বলা আছে, অনেক শাস্তির কথা বলা আছে। একটা জিনিস আমি সবসময় বলার চেষ্টা করি যে এই আইন দিয়ে আসলে কখনো কোনো অপরাধ দমন করা যায় না, বা প্রয়োজনের এই আইন। প্রায় প্রত্যেকটা দেশে কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, কিন্তু অপরাধ কিন্তু আসলে একটা সৃষ্টির আদি থেকে একই ধরনের কতগুলো অপরাধ মানুষ করে থাকে, শুধু মাধ্যমটা বিবর্তন হয়। একসময় আমরা লাঠিসোঁটা, তরোয়াল নিয়ে যুদ্ধ করতাম, তারপরে এখন আধুনিক যুদ্ধ আমরা এখন ড্রোন দিয়ে যুদ্ধ করছি। তো পরিবর্তনটা শুধু মাধ্যমে। একইভাবে একসময় চিঠিপত্র, পাথরে লিখত মানুষ, চিঠিপত্র লিখত মানুষ, আমরা ইমেল বা অনলাইন মাধ্যমে কমিউনিকেশন করছি, টেলিফোনে কথা বলছি, ভিডিও কলে কথা বলছি। তো মাধ্যমটা পরিবর্তন হয়েছে, অপরাধ কিন্তু সে একই। কাজেই অপরাধের গুরুত্ব বিবেচনায় শাস্তি প্রদান করতে হবে, তার জন্য একটা নতুন আইনের প্রয়োজন নেই। শুধু প্রয়োজন কি? প্রয়োজন দুটো জিনিস। একটা হচ্ছে এই ডিজিটাল পদ্ধতিতে যে অপরাধগুলো সংঘটিত হয় সেটাকে এভিডেন্স আকারে প্রডিউস করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা, এবং সেই এভিডেন্সগুলোকে বুঝে একটা জাস্টিফাইড রায় দেয়া, বিচার করা আমাদের আইন বিভাগের কাজ। এই দুটো জায়গার যে সক্ষমতা বৃদ্ধি এবং সচেতনতার জায়গাটা, এই জায়গাটা তৈরি করা প্রয়োজন। অথচ আমরা সেদিকে ফোকাস করিনি কি, আমরা মোটেই
আমরা যেটা করেছি, আমরা কিছু প্রাণঘাতী আইন করেছি যেটা আসলে আমাদের নাগরিকদের যে মৌলিক অধিকার সেগুলোকে আমরা রুদ্ধ করেছি, এবং নাগরিকদের উপরে আসলে এক ধরনের নিপীড়নের মাধ্যম হিসেবে আইনগুলোকে ব্যবহার করা হচ্ছে। এই যে আপনি যেটা বললেন, এগুলো আমরা সবাই সাইন করেছি কিন্তু আমরা ফলো করিনি। এখন আমাদের সময় এসছে এগুলো সামনে নিয়ে আসা। এই যে স্বাভাবিক যে মানদণ্ড, মানুষের নৈতিকতার, মানুষের অধিকারের, সেটা ব্যক্তিগত নিরাপত্তাই হোক, ব্যক্তিগত গোপনীয়তার বিষয় হোক কেন, এই জায়গাগুলোকে আসলে নিশ্চিত করতে হবে। তার জন্য যা করা, তার জন্য যে আইনের কিছু সংশোধন করতে হয় সেটা করা, এবং এই এভিডেন্সগুলোকে প্রপারলি প্রডিউস করার জন্য সক্ষমতা দরকার, যে দক্ষতা দরকার, সেই জায়গাতে আমাদের প্রশ্ন। জি, ডাক্তার জাহিদুর রহমান, ফোনে আড়ি পাতা নিয়ে 2001 সালে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন করা হয়, যেটি 2010 সালে সংশোধন করা হয়। এই আইনে ফোনে আড়ি পাতাকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে, আবার কতিপয় ক্ষেত্রে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জাতীয় নিরাপত্তা সংস্থা, তদন্ত সংস্থার মতো সরকারি সংস্থাগুলোকে আড়ি পাতার শাস্তি থেকে অব্যাহতি দিয়েছে। এই আইন কি যথাযথভাবে মান্য করা হলে ব্যক্তির গোপনীয়তা সুরক্ষিত থাকবে বলে আপনার কাছে মনে হয়? না, মানে আমরা প্রায় একটা কথা বলি যে দেশে আইনের শাসন কায়েম করতে হবে। মানে আইনের শাসন কায়েম করলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও একটা আইন, এবং সেটার শাসনও আইনের শাসন, বা এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা হচ্ছে, ইটস অল দ্য সেম। সো আইনটা কেমন সেটাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং টেলিযোগাযোগ যে আইন আছে তার মধ্যেই সরকারকে যেরকম ওয়াইড স্প্রেড ইনডিসক্রিমিনেটেড ওয়েতে ক্ষমতা দেয়া হয়েছে, সেটা দেওয়ার পরে আসলে এই আইন দিয়েও যদি আমরা করতে যাই সেটা মিসইউজড হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যাবে। সেই কারণেই আমরা বলছি যে এই আইনগুলো সব পাল্টাতে হবে, সিরিয়াসলি পাল্টাতে হবে। কিন্তু ওই যে ঘুরে ফিরে পুরনো একটা কথা, আমি আপনাকে আরেকটা হাইকোর্টের রায়ের কথা বলি, যেখানে এই রেকর্ড করে কল রেকর্ড ফাঁস করা, আমরা খুব সিম্পলি বুঝি এই কল রেকর্ডগুলো করতে পারে যারা, তারা ওই জায়গা থেকে ফাঁস না হলে এটা ফাঁস হতে পারে না। হাইকোর্ট মানে এটা নিয়ে রায় দিয়ে বলেছিল যে এটা খুবই গর্হিত অপরাধ এরকম কল রেকর্ড করে ফাঁস করে দেয়া। এরপরও কিন্তু অনেক হয়েছে, মানে আমরা প্রায় কোর্টকে খুব গত সরকারের সময় দেখেছি, যেটা আদালত বলেছে, যে কোটার ক্ষেত্রে আমরা একই কথা দেখলাম না, যে কোটার রায় আদালত, আমরা আদালতের জন্য বসে থাকবো। কিন্তু এই আদালতে কিন্তু যখন বলেছিল যে এটা খুব বড় অপরাধ, এটা করা যাবে না, তারপরও কিন্তু সেটা শোনা হয় নাই। তো ওই কথাটাই আসলে বটম লাইন, আমরা আইন ঠিক করব, অ্যাট দ্য সেম টাইম কোনো সরকার যদি মনে করে সে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে, সুরক্ষা দেবে, তাহলেই আসলে সেটা সুরক্ষা পাওয়া সম্ভব। নুরুল হক নূরকে আমরা একদম শেষ মুহূর্তে পেয়েছি। নুরুল হক নূর, 2019 সালের ডিসেম্বরে, 2023 সালের জানুয়ারিতে আপনার কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই বিষয়ে জানতে চাচ্ছি, এনটিএমসি বিলুপ্তির দাবি করেছেন কেউ। গতকালকে একটি সেমিনার হয়েছে, যেই সেমিনারে ডাক্তার জাহিদ ছিলেন। কেউ বলছেন জবাবদিহিতার ব্যবস্থা করতে। এই নিয়ে আজকের আলোচনাটি হয়েছে। আপনি যদি না শুনে থাকেন, বলছি আপনাকে আপনার অভিজ্ঞতা ও অভিমত জানতে চাই, কি করা উচিত? ধন্যবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি যে একটা চমৎকার সময় বুঝি আলোচনায় শুরু থেকে আগে আপনারা বললে থাকতে পারতাম, আমাকে সে জানানো হয়েছিল, তখন একটা প্রোগ্রাম আমি কনফার্ম করেছি। আর এখানে যে দুজন আলোচকের আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে, জায়েদ ভাই সহ আরেকজন, তাদের আলোচনা মাঝে মাঝে শুনি, তারা স্ট্রেট ফরওয়ার্ড বরাবরই বলে থাকেন। তো জায়েদ ভাই যেখানে বলতেছিলেন যে এটা ঠিক যে আমরা বরাবরই এটার বিরুদ্ধে বলে আসছি, বিশেষ করে মানুষকে যে মিথ্যা গায়েবী মামলায় যেভাবে হয়রানি করা হয় কিংবা রাজনৈতিক কারণে হয়রানি করা হয়, এবং বিশেষ করে মানুষের যে পার্সোনাল আপনার আলাপগুলো দুঃখজনক যে টেলিভিশনেও প্রচার করেছে। তো এখন দেখেন আপনারা আজকে একটা টেলিভিশন বা গণমাধ্যম হাউস, তাদের তো কিছু ইথিক্স এর জায়গা আছে, তাদের তো কিছু নীতিমালা আছে। ডিজিএফআই কিংবা এনএসআই কোনো গোয়েন্দা সংস্থা একটা টেপ আপনাদের কাছে দিল, রেকর্ড আপনারা সেটা প্রচার করলেন, সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু একটা নৈতিক জায়গা থেকে একটা দায়বদ্ধতা আছে। প্রথমত এই কল রেকর্ড রাষ্ট্রীয় এজেন্সি ছাড়া কেউ করতে পারে না। তাদের আমি মনে করি তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হলে তারা সেই অনুমোদন নিতে পারে, সেই ক্ষেত্রে একটা অথরিটি থাকা দরকার। এখন তো বিশেষ করে বিগত সরকারের আমলে তো কোনো প্রতিষ্ঠান আসলে ওইভাবে অথরাইজেশনের ক্ষেত্রে ছিল বলে আমার মনে হয় না। আইন শৃঙ্খলা বাহিনী, সেটা পুলিশ হোক, র্যাব হোক কিংবা ডিজিএফআই, এনএসআই, তারা যেটা বলেছে, যেটা করেছে সেটাই আইন ছিল এবং সেটাই সরকারও তাদের উৎসাহিত করেছে। কাজেই সেই সরকারের আমলে তো কোনো প্রাতিষ্ঠানিক আসলে ভিত্তি বা প্রতিষ্ঠানগুলোর কোনো স্বকীয়তা ছিল না। এখন তো একটা নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতার সমর্থনে। কাজে এই সরকারের আপনার কিছু সংস্কারের জন্য এবং একটা রাষ্ট্রকে প্রকৃত অর্থেই সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এবং একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা
সংস্কারের বেশ কিছু প্রস্তাবনা ইতিমধ্যেই দিয়েছি। সেখানে অবশ্যই নাগরিকদের প্রাইভেসি, যেটা আপনার স্বাধীনতার ইশতেহারের অন্যতম ঘোষণাপত্র ছিল, যে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং নির্ভেজাল গণতন্ত্র কায়েম করতে হবে। তো এই যে গণমাধ্যম, সেটার স্বাধীনতা চাই, যেমন একইভাবে নাগরিকদের ব্যক্তিগত আলাপ কিংবা কারো মোবাইল চেক করা, যেটা আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের এই বিশেষ করে আমলে বিএনপির লোকেরা সমাবেশে আসলে তাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঢুকে কিংবা গ্যালারিতে ঢুকে তার পার্সোনাল ছবি, ভিডিও সেগুলো দেখে তাকে পলিটিক্যাল ট্যাগ দিয়ে তাকে টর্চার করা হতো। তো এই সংস্কৃতিগুলো যেন এই সরকারের আমলে এবং পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টেও যেন না থাকে, আমরা সেটা দাবি জানাই। একই সাথে আমি একটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি, এই যে আপনার বিভিন্ন ঘটনায় যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলো আপনার যথাযথ গ্রাউন্ডে হচ্ছে না। কিছু কিছু রাজনৈতিক দলের অতি উৎসাহী কর্মীরা আপনার শুধুমাত্র তাদের রাজনৈতিক আপনার বলা চলে বিরোধিতার জায়গা থেকে গণহারে অনেককে আসামি করছে, ভিত্তিহীন ভাবে কিছু মামলা করছে, যেগুলো উচিত নয়। সেক্ষেত্রে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে যাচাই বাছাই করতে হবে। এবং আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, আমরা এই যে 18 সাল থেকে এই আন্দোলন শুরু করে আজকে এই যে 6টা বছর, এই যে তরুণদের মনের মধ্যে একটা বিপ্লবী চেতনাকে আমরা জাগ্রত করে রাখলাম। আজকের যারা আন্দোলন করছে, নেতৃত্ব দিয়েছে, আমাদের হাতে গড়া অনেক ছাত্র নেতৃবৃন্দ, সেখানে আমাদের দলের নেতার একজন, আমার কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক, তাকে এই ছাত্র জনতার আন্দোলনে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। এইটা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমরা সেটি সেই রাজনৈতিক দলকে জানিয়েছি, প্রতিবাদ করেছি। তো এইগুলো কিন্তু হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা আওয়ামী লীগের প্রতি সিম্পাথি তৈরি করবে। আওয়ামী লীগ যদি আপনি আরেকটু আগে আসলে হয়তো জি, অনেক ধন্যবাদ নুরুল হক নূর। আমি খুবই দুঃখিত, আরেকটু আগে আসলে হয়তো আমি আপনার পুরো কথাটা শুনতে পারতাম। অনুষ্ঠানের সময় শেষ। আপনি যেটা বলছিলেন যে মামলাই হোক, সেটা আসলে ঠিকঠাক মতন হতে হবে, সেটার একটা বিশ্বাসযোগ্য একটা গ্রাউন্ড থাকতে হবে। আর ক্ষমতাকে রাজনীতির এই প্ল্যাটফর্ম থেকে প্রশ্ন করাই হবে, করেই যাব। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে।